আমার আছে যত ভাবিক জনা শোনেন মন দিয়া সৎ মাঝে কেমনই বস্তু আমি যাইব বলিয়া মজবতির কণ্ঠে এখন শুনুন সৎমা। আচ্ছা তাইরাপুরে বসত করত যেমন দানে সালি নাম ওগো তিনার কথা এখন আমি তুলে ধরিলাম। দানে সালি বড় সুখে আছে 6 পাখি জমি লইয়া একটি ছেলে দিছেন তারে আমার আল্লাহ শাহী কিবরিয়া। ওগো দিবানিশি অসুখ থাকে ওগো কাশেম আলীর মায় ওরে ছেলেটার নাম কাশেম আলী রাই কাছেন দুনিয়ায়। ওরে চিকিৎসা করার পরে অসুখ যদি একবার কমে দু একদিন পর আবার অসুখ বাড়ে যে দ্বিগুণে। একদিন কাশেম আলীর মা বলতেছে কাশেমকে বুঝাইয়া হয়তো বাবা একদিন আমি মরতে পারি তোমায় এতিম করিয়া। তোমার বাবা অত্যন্ত মানুষ আনবে বিবাহ করে। সেদিন থেকে সৎমা কাশেম আসবে তোমার ঘরে। তুমি মা বলিয়া তাই কোথারে গো যেদিন সৎমা যাবে আসিয়া রে। মা বলিয়া ডাকলে তারে এই ভব সংসারে আপন মায়ের মতো আদর করবে গো সে তোমার। দানে সালিও বিকাল বেলায় বাড়িতে আসিল কাশেমের মা ডাইকা স্বামীকে কাছেতেই বসাইল। কাশেমের ওই হাতে গো কানেসের দিল দেই সুবিয়ারে। বলতেছে প্রাণের স্বামী আপনারে জানাই হয়তো এবার অসুখে স্বামী আমি আর বাজেব নাই। পরে বিবাহ করলে কইরে স্বামী গো কাশেমীকে হে মানুষ করিয়া রে।
যাই, কাশেমের মা বিবাহের পর থেকেই মাসের মাস অসুখে ঘরে পড়ে থাকে। চিকিৎসা করার পর যদিও কমে, আবার দেখা যায় কিছুদিন পর আবার দ্বিগুণে বাড়তে থাকে। তাই কাশেমের বাবা দানেশালীর মনটা সবসময় খারাপ থাকে, কারণ বিবি সবসময় শয্যাগত অবস্থায় পড়ে থাকে। কাশেমের মা একদিন কাশেমের বাবার হাতে হাত মিলিয়ে দিয়ে বলল, বাবা যদি আমি মরে যাই তবে তোমার আর কেউ থাকবে না, যার মা নেই জগতে তার কেউ নেই। তাই তোমার বাবা আবার বিবাহ শাদী করে আনলে তাকে তুমি মা বলে ডাকো, সেরকম আদর যত্ন করবে। এই সমস্ত বুঝাইয়া কিছুদিনও যায়, হঠাৎ করে একদিন মরে গেল কাশেম আলীর মা। কাশেম কারে ডাকবে আরে মা বলিয়া, এতিম গেল হইয়া। কাশেমের বাবা 2 মাস যাবত রইলেন মন খারাপ করিয়া। তাইরাপুরের একজনে লোক একদিন বাইদা জানি যায়, ওই দিন দানে সালি পয়সা ছিল গো রাস্তায় একটা বৃক্ষের তলায় রে। ওই লোকে দানে সালিকে বলতেছে, প্রাণের ভাই মন খারাপ করে কেন বসে আছো বলো না আমার। বলে 2 মাস হয় ঘরের বিবিটা গেল আমায় সারিয়া, ভালো দেখে এখন আমায় গো দেও একটা বিবাহ করাইয়া রে। বলতেছে, ভাই আমি তো বাইদা যান শ্বশুর বাড়ি যাইতেছি, তবে যদি তোমার মনে চায় এসো আমার শ্বশুর বাড়ি বেরিয়ে আসি। তোমার মনটা খারাপ, হয়তো আমার সঙ্গে গেলে একটু বেরিয়ে আসলে তোমার মনে মতলবটা একটু ভালো হবে। বলতেছে, ভাই বালক না বালক একটা ছেলে আছে কাশেম আলী, যদি আমি যাই ওকে রান্না বান্না কি করে দেবে? যে রান্না বান্না একদিন কেউ করে দেবে না, বাচ্চার লোকজন আছে হয়তো। যাই, আর আমরা বেলা টলার আগে ফিরে এসে করবো। ঠিক আছে চলো যাই, যদি একসা পারো তাহলে যাওয়া যায়। সেখানে গেছে, সেই বাইদা জানে শহর বানু নামে এক মাইয়া ছিল। আল্লাহ পাক এইরকম রূপ যৌবন তার শরীরে দিছে, সচরাচর লোকে তাকে দেখলেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। এমনই রূপ দিয়েছেন গো তারে আল্লাহ শাহী কিবরিয়া, পুরুষে দেখলে বিবাহ করার জন্য যায় পাগল হইয়া। সর্বানু যদি গো শুনে কারুর বাড়ি আত্মীয় গেছেই আসিয়া, একবার সেরেই 5 বার যাবে গো ভালো পোশাক পরিয়া রে। হঠাৎ করে ওই বাড়িতে বানু বেড়াইতেই গেল, ওই সময়ে দানে সালি বাংলা ঘরে গো বসা ছিল। শহর বানুরি রুবিদে খিয়া গো দানে গেল পাগল হইয়া রে। বাংলা ঘরের দিকে বানু তাকে দেখে যে একটা পুরুষ মানুষ বসে আছে, তাই একটু হালাডোলা করে হাইটা যাইতেছে গা। কিন্তু ওনার আবার এরকম অভ্যেস ছিল,
কোন আত্মীয়ের কথা শুনলে চোখে টানা কাজল লাগাইতো, কপালে টিকি লাগাইতো, এবং কি ঠোঁটে আলতা দিয়া ভালো পোশাক পরিধান করে ওই বাড়িতে বেড়াইতো। তাই ডানে ছেলে দেখে বললো, বাহ, মেয়েটা তো বড়ই সুন্দরী। জীবন আমি মাইয়া মানুষ বহু দেখছি, কিন্তু এইরকম রূপে গুণে বড়া যৌবন এইরকম মেয়ে আমার চোখে পড়ে না। মেয়েটা যাইতেছে, এর মধ্যে একটা বালক ছিল ওই ঘরের কাজে যাইতেছে। ডানে সে বালককে ডাক দেয়া বললো, এই যে বাচ্চা শোনাচ্ছে, ওই যে মাইয়াটা গেল, মাইয়াটার নাম কি? ওই যে গেল ওই মাইটার নাম শহর বানু। বাহ, বড় সুন্দর নাম তো, শহর বানু। যেরকম নাম তেমনি রূপ, ওর রূপে আমাকে মুগ্ধ করেছে। আচ্ছা, ওর কি বিয়া শাদী হয়েছে? হ্যাঁ, বিয়া তো 2 জায়গায় হইলো, 2 জায়গায় বি হয়েছে। এখন বাবার ঘরে আছে। কেন? ওই থাকে না, না স্বামী রাখে না, সে আল্লাহ জানে, আমরা কিছু বলতে পারবো না। আচ্ছা, আমি যদি বিবাহ করতে চাই, কয় যা আপনার কি মণিপুরা গট্টর আছে? কেন? আর বড় বড় বাড়িতে বিয়ে হয়েছে, ওখানে ওইতেই থাকে না, না স্বামী রাখে না, সে আল্লাহ জানে। বলো, যদি আমার মণিপুরিয়া ঘর নাই, তবু 6 পাখি জমি থেকে 3 পাখি লিখিয়া দেয়, তবু আমার কাছে ওর বাপ মা বিয়ে দিবে না? ওই বালকটায় শহর বানুর কাছে খবর গেল কইয়া, ওই লোকটায় পাগল হইয়াছে তোমায় বিবাহের লাগিয়া। শহর বানু গুইরা আইসা গো যাইটা আঙ্গুল গেল মারিয়া রে। যাইটা আঙ্গুল দেখে টানেসের রাগে গেল হইয়া, বিকাল বেলায় বাড়ির দিকে যাইতে সেই ফিরিয়া। সঙ্গে রই লোকটার কাছে গো সমস্ত কিছু বলতে সেই ভাঙ্গিয়া রে। ভাই, তোমার শ্বশুর বাড়ি তো না, আমি একটা মাইয়ার রূপ দেখে পাগল হয়ে গেলাম। কয় যো, তুমি তো শহর বানু। ঠিক কথা কইছ, ঠিক শহর বানু। তুমি যে নাম ডাকিলা ওই নামটাই সেই মাইয়া। ওই মাইয়াটা দেখে আমার ভাই বড় পছন্দ হয়েছে। মাইয়া মানুষ জীবনে বহু দেখছি, কিন্তু এইরকম মাইয়া মানুষ আমি দেখি নাই। আমি ওকে বিবাহ শাদী করতে চাই। বললো, ভাই তুমি তো পছন্দ করছো, তোমাকে দেখে পছন্দ করবে কিনা সন্দেহ আছে। তাছাড়া তোমার তো তেমন বাড়িতে বড় ঘর টর নাই যে ভাই, ঘর আমার নাই থাকলো 6 পাখি জমি আছে, তার থেকে আমি 3 পাখিও নামে লিখিয়া দেই। জমি আমার আলাবাদি রইল, ও সুখে থাকলো, আর জমি আমি আবাদ করলাম। জমি যে 3 পাখি লিখে দাও, তাহলে বাবার কাছে আমি বলে দেখতে পারি। যখন বাবার কাছে গেল, বাবা বললো যে হ্যাঁ, আমি বিয়ে দিতে পারি, জমিতে 3 পাখি দিয়ে ভোগ সত্য নয়, একবার আমার মেয়ের নামে সাপ কলা করিয়া দিবে, আমার মেয়ে সুখে থাকবে, সে জমি ভোগ করবে। পরের দিনই অফিসে যাইয়া ভাই কাবিন গেল হইয়া, রেস্টোরিয়া পিছে মেয়েটার দলিল গেল। 2 দিন পরেই ঘরে আনলো গো বানুকে বধূ সাজাইয়া রে। ঘুমটা পরে নতুন বধূ স্বামীর বাড়ি এলো, পাড়া প্রতিবেশী হাজার হাজার লোকই বউ দেখিতেই গেল। কোন কোন বুড়ি ব্যক্তি কাশে মালিকে নিয়া সতে মায়ের হাতে হাতে গো কাশেমকে দে সবাই সুপিয়া রে। বলে, দেখো মাইয়াটা, তোমারও কেউ নাই, তুমি নতুন বধূ হিসাবে এই ঘরে আসলা, তবে এই ছেলেটারও কেউ নাই, ছেলেটা এতিম, সে তোমাকে মা বলে ডাকে, তুমি একটু মায়া মহব্বত করো।
আর ওকে বলো কাসেম তোর তো মা নাই, তুই যদি তোর সতাইকে মা বলে ডাকস তোর দিকে একটু আদর মহব্বত করবে। পুজোটা দিয়ে গেল। কিছুদিন পর দেখা গেল ওই দানেশের সামনে ছেলেকে খুব আদর দেখায়। যখন দানেশ বাড়িতে না থাকে তখন ছেলের দিকে একটু কড়া নজরে তাকায়। খানা দেয় না আয় উত্তর বোরে, দানেশ আলীর বাড়িতে যারা 6 মাসে যাইতো না ভাই, দানেশের বিবির রূপে দেখিয়া গো তারা এখন দিনে 6 বার যায় রে। চোখ মারিয়া কথা বলে ভাবি আরে আরে সায়, এই দেখিয়া দেবরেরা পাগল হইয়া যায়। বাড়ির কাছে এক দেবর একটু অর্থশালী লোক ছিল, বাবির জন্য কিছু টাকা পয়সা খরচ করিল। 3 মাসের মধ্যেই ভানু গো দেবরের কন্ট্রোল হইয়াই গেল রে। ওই রকম স্বভাব আছে বলে খাইতে পারে নাই 2 স্বামীর ঘরে। সেই বিবি আসলো আজি দানেশের সংসারে। যারা দানেশের বাড়িতে 6 মাসে না আসতো তারা এখন দিনে 6 বার আসে। বাড়ির কাছে এক দেবর কলেজে লেখাপড়া করে, সে কিছু পয়সা পাতি খরচ করাতে কিছুদিনের মধ্যে ভাবি কন্ট্রোল হয়ে গেল। দানেশ সকাল বেলায় মাঠে কাজ করতে যায়, সারাদিন পর সন্ধ্যার সময় গৃহে ফিরে আসে। এদিকে কাসেমকে উত্তর করে খাইতে দেয় না দেয় সেটা দানেশ কোনো খোঁজ রাখে না, কারণ বিবির রূপে পাগল হয়ে গেছে গা। বিবি যা কিছু কয় তাই মানে, ছেলের দিয়ে কোনো মায়া মহব্বত তার নাই। ছেলে সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, পাড়ায় কোনো কোনো লোকে আদর মহব্বত করে তাদের ছেলেদের সঙ্গে গোসল আসল করে হয়তো কিছু খাবার দেয়, মাথায় তুল ডোল দিয়ে দেয়। সিরা নোংরা একটা প্যান্ট পরে থাকে, বাইরে বাইরে ভাঙ্গা একটা সোনের কুড়ে ঘর আছে, ভাঙ্গা একটা চকি আছে, ওই দুলা বালু নিয়ে এসে তাকে কিছু খাইতে দেয়, খাইয়া ওই কুড়ে ঘরে শুয়ে থাকে। কিন্তু সৎমা ঘরে আসার পর থেকে নতুন কালে যেমন নাকি কিছুদিন উদ্ধার করে খানা দিত, তারপরে আর খানা উদ্ধার করে দেন, একবার যা দেয় তাই। তারপরে চাইলে কড়া নজর টাকা কাস্টমার কিছু বলে না, কারণ 6 বছরের বয়স, সে কি বলবে। দানেশ রূপে গেছে পাগল হইয়া রে। হঠাৎ একদিন কাসেম আলী পাড়াতেই বেড়াইয়া সন্ধ্যার সময় আপনে বাড়ি আসতে সেই ফিরি দেখে সৎ মায় করতেছে হাসমস কারিগো পাড়ার সেই দেবরকেই লইয়া রে। মাঝবাড়ির কণ্ঠে আপনারা শুনতেছেন সৎ মায়ের কিচ্ছা। এই ক্যাসেটটি পেতে হলে যোগাযোগ করুন আলোকসজ্জা, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। হাতাহাতির ভাবভঙ্গি দেখে কাসেম মনে চিন্তা করে হয়তো মা লজ্জা পাইতে পারে যদি তাকাইয়া দেখি। কাসেম চিন্তা করলে এই মুহূর্তে মাছ দামাকে দেখে, কারণ হাসমস্কারের একটা সীমা আছে, সেই সীমার বাহিরে ওই যে দেবরের কন্ট্রোল হয়ে গেছে। কাসেম আলী বাড়িতে ডুব পারলে আবার ফিরা যাইতেছে গা। সৎমা আবার তাকে দেখলো যে কাসেম আলী বাবা বেড়ার ভিতরে এসে আবার ফিরে গেল, বলো ছোট মিয়া সর্বনাশ,
ওই যে পথের যে একটা কাঁটা আছে সেই কাঁটায় সমস্ত কিছু দেখে গেল, হয়তো আব্বা বাড়িতে আসলে সবকিছুই বলবো। এমন হবে আপনার ইজ্জত যাবে, আমাকে হয়তো আমার স্বামী ত্যাগ করে দিবে। কই না ভাবি আপনার বাড়িতে আসা যাবে না, কারণ আপনার আরেকটা সদ্গতি করবেন না, আপনি বাড়িতে আহন যাবো না। কই না আসবো মিয়া, আপনি যদি আহন বাদ দিন না, আমি হ্যাঁ ব্যবস্থায় আছি, হ্যাঁ ব্যবস্থা আমি করুমনি। কারণ আমারে যে ভালোবাসে এক সপ্তাহের মধ্যে আমি একটা বিধি ব্যবস্থা করে ফেলবো। এই দিকেতে দানে সালি বিকালে বাড়ি আসিল, বিবি তখন মনটা বড় ভার কইরাই রাখিল। আসদিন খাইতে দিয়া স্বামীর সামনে থাকে বইয়া, দানে সালি হয়ে যায় পাগল বিবির হাসি মুখ দেখিয়া। ওই দিন বিবি খাইতে দিয়া গো সেই দিনই দূরে যায় চলিয়া রে। বলতেছে কি ব্যাপার, আসদিন বিবি খাইতে দিয়ে আমার সামনে বসে থাকে, আর আজকে কিনা খাইতে দিয়া খালি এদিক সেদিক চলে যায়, ভালোভাবে একটু কথা বলে না, নিশ্চয়ই কোনো রহস্য খাটছে। যাক, কাশেম খাওয়া দাওয়া করে সে বাঙ্গা করে শুইতে গেছে, আর দানেশ ওনার সে আপন গৃহে যাইয়া শুইছে, স্বামী স্ত্রী দুইজন। রাত্রে বলতেছে বিবি গো, আমি সকালবেলায় তোমার হাসি মুখ দেখে মাঠে গেলাম, আইসা দেখি তোমার মনটা খুব খারাপ, কেউ কি তোমাকে কিছু বলছে? বলবে না তো কি করবে? বললেই এই বিচার করবে কে? আমার তো বিচারের মানুষ নেই। কেন, কি হয়েছে, কে কি বলছে বলো। কেন মানসে বলবে কেন? তোমার ছেলেই তো এই কথা সে তো অনেক কিছু বলতেছে। তুমি জানো আমি গোমরা ভাবে থাকতে পারি না, হয়তো লোকজন আসলে হাসি মুখে দুইটা কথা কই, বসার জন্য যত্ন করি, হয়তো একটু পান দেই, এই জন্য কি আমাকে দেখতে পারে না। তাই ওই বাড়ি ছোট মেয়ে আইসে একটু পড়ছে, একটু পান দিছি, হাসমটকারি করতেছি। কাশেমালি দেখে যায় গ্রামে গঞ্জে এই কথা সে তো অনেক কিছু বলতেছে, যা কিছু বলতেছে আমার ইজ্জত থাকবে না, তোমার ইজ্জত থাকবে না। স্বামী গো, আমি বলছিলাম কি আমার ইজ্জত থাকতেই তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি চলে যাব। কিন্তু যাবো যে আমি যাওয়া কালে ওই 3 পাখি সম্পত্তি লিয়ে আমি চলে যাব, তুমি ফকির হয়ে যাবে। কারণ বাবাই যা করে দেখেছো তাই কিছু বিক্রি করে খাইছো, নিজের করতে পারো নাই। আর 3 পাখি জমি আমার নামে সাপ কলা করে দিছো, আমি নিয়ে যাবো। আর যদি আমাকে রাখতে চাও তাহলে তোমার ওই সন্তান পৃথিবীর থেকে সরাই একটা বিধি ব্যবস্থা করতে হবে। বলতেছি বিবি গো, তুমি কি বলতেছ আমি কিছু বুঝতেছি না, স্পষ্ট করে কও। যদি ছেলে রাখো তাহলে আমি চলে যাব, আর আমাকে রাখো তাহলে ছেলে পৃথিবীর থেকে সরাই দিতে হবে। কি ব্যাপার দেখো স্বামী, তোমার ছেলের মনে হয় শরীর দিয়া, হ্যাঁ শরীর দিয়ে চেহারা আসছে এরকম বিশ্রী দেখায়, মাথায় তৈল নাই, পরনে ভালো একটা কাপড় চোপড় নেই। তোমারও রন্ধ বয়স, আমারও রন্ধ বয়স, আমাদের করে সন্তান হইলে সওদাগরের মতো চেহারা নিয়ে আসবে, ওই কুৎসির হবে না। তাই বলছিলাম কি স্বামী, চলো আমরা দুইজনে মিলে ওকে মেরে ফেলি। এরকম হইতে পারে তোমার আমার ঘরে সন্তান হলে তুমি মানে কাপড় চোপড় দিয়ে রুজি রোজগার করে তাদেরকে খাওয়ায় নয় মানুষ করতে পারবে না। উড়ন্ত বয়স দুজনেরই একজন সন্তানে তোমার কি হবে, ওকে আমরা সরিয়ে দিই, তবু আমরা সুখে থাকি। আমি চাইছিলাম কি তোমার আমার সুখের ঘর আজীবন যেন সুখেই থাকে। 2 দিনের সময় গো স্বামী, আমি তোমারই গেলাম দিয়া, 2 দিন পরে বলবে তুমি ভালোভাবে বুঝিয়া। ছেলে যদি রাখো তুমি গো, আমি যাব বাবার ঘরেই চলিয়া রে। তাহলে সালি 2 দিন যাব, উত্তরপুরে খানা খায় না ভাই। ছেলে যদি কুৎসিত থাকে তবু বাবা থাকে আমার।
কাশেমের মায়ে কাশেমকে একদিন রে দিয়া গেছে আমার হাতেই সুবিয়া রে। এইদিকে আবার চিন্তা করে কাশেমকে যদি রাখতে চাই, তিনি পাখি জমি লইয়া আমার বিবিরে চলে যায়। তিন পাখি জমি লইয়া চলে গেলে রে আমি দানেশ ফকির যাব রে। যাক 2 দিন যাব দানে সালি ভালোভাবে খানা খায় না, কারোর সঙ্গে হাসি মুখে 2টা কথা কয় না। এদিকে চিন্তা করে ছেলেটা যদিও কুষ্ঠির থাকে, আমার তো আমি জন্ম দিয়েছি, আমি জন্মদাতা পিতা, আমি পিতা হয়ে পুত্র কেমনে মারবো? কারণ যদি কুষ্ঠির তবু আমাকে অন্তত দিনের মধ্যে 3 বার ফিরা বাবা বলে ডাক দেয়, আমার তাপি তো প্রাণ জুড়িয়ে যায়। এদিকে ছেলে রাখতে গেলে আমার 3 পাখি জমি চলে যায়, আমি কোনটা থেকে কোনটা নিব? একদিন 2 দিন পর একদিন বিছানায় বিবি সন্ধ্যা রাত্রে স্বামীর গলা জড়িয়ে ধরলো, হাসি মুখে বললো, স্বামী গো তুমি তো চিন্তা করতেছো কেন? কারণ তুমি যে 2 দিন যাবৎ ভালোভাবে খাও না, এতে আমারও উদ্দর ভরে খাওয়া হয় না, তোমার জন্য প্রাণটা আমার সদাই কান্দে। কারণ ছলনাময় নারীর অনেক রকম কথা আছে মানুষকে ভুলানোর, তাই তুমি সব বাদ দাও, তুমি আমার কথা রাজি হয়ে যাও গা, তবু তোমার আমার এই ঘর সুখী থাকে। তানে সেটাতে ভাইবা বললো, বিবি গো যাক তুমি যে নিয়ত করছো সেই নিয়তি পুরা হোক, কিন্তু আমার একটা নালির যে কি, আমি তোমাকে মারার জন্য অধিকার দিলাম, কিন্তু আমি নিজে হাতে আমার পুত্র আমি মারতে পারবো না। তখন একটু মুস্কি হাসি দিয়া 1 গোছা পাট বাহির করে আনলো, আইনা বললো, স্বামী ভালো করে একটা রশি বাহান, টাকা ধরনের একটা রশি বাহান, রাত্রে যখন কাসময় ঘরে শুয়ে থাকবে ওই কুড়ে ঘরে, রাত 12টার দিকে গ্রামের লোক সবাই ঘুমাইয়া পড়বে, ঘুমন্ত অবস্থার গলায় রশি দিয়া 2 দিক থেকে 2 টাইনা ওকে মারবো, মাইরা গাছের মধ্যে ঝুলাই রেখে পরের দিন সকালে কাইন্দা উঠবো যে আমাদের কাশিম আলী ফাঁসি দিয়ে মারা গেছে। আজই যোগাযোগ করুন আলোকসজ্জা টাঙ্গাইল। এতিম জগতে বড় দুঃখী রে, এতিমের কেউ নাই, এতিম করিয়া যদি রে কারু বাপ মা ছেড়ে যায় রে, মা জননী দিন দুঃখিনী রে, এই ভব সংসারে মায়ের মতো এত আপন গো ববে আর কে হইতে পারে রে, মা জননী পুত্রের জন্য পিতাই রে সেই দিন একটা রশি নিল পায়া, রাতের দিকে মারবে পুত্র রে পিতা, গলায় রশি দিয়া রে, মা জননী এই ভব সংসারে
এ মায়ের মতো এত আপন গো ভবে আর কে হতেই পারে রে মা জননী। বিকাল বেলায় কাশে মালি রে বাড়িতে আসিল ও পিতার দিকে চাইয়া কাশেম গো সত মাখেই ডাকিতে লাগিল রে মা জননী। কাশেম আলী বলে মাগো রান্নাঘরে যাইয়া আয়া তাড়াতাড়ি খাইতে গো মা জননী অঙ্গ যায় জ্বলি রে মা জননী। সকাল বেলায় দিছিলা খানা মাগো দেও না আমার দিকে চাইয়া আয়া তখন কিন্তু বরে নাই উত্তর গো মা জননী সেই খানা টুকি খাইয়া রে মা জননী। এই বব সংসারে মায়ের মতো এত আপন গো ববে আর কে হইতে পারে রে মা জননী। ছেলে বলতেছে মা সকালবেলায় যা কিছু আমাকে খাইবার জন্য দিছিলে কিন্তু আমার উদর ভরে নাই, সারাদিন আমার ক্ষুধায় আমার অঙ্গ জ্বলতেছে মা, এখন যাই কিছু দাও আমাকে কিছু বেশি করে দিও, কারণ আমি যদি আপন সন্তান হইতাম তুমি কি আমাকে হাত খাওয়া দিতে পারতে। দানেশ আলী রান্নাঘরের কাছের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, শুই না দানে যার যার হয়ে কাঁদতেছে। সৎমা করে আসিয়া আমার কাছে মেকে বুঝি দেয় নাই খানা গো কোনো দিন উত্তর বরি রে মা জননী। দানেশ আলী চোখে পানি রে মুসিতে মুসিতে বলে আমার ছেলেকে খানা দেওয়া দিগো নিয়া আমার বাসনে হইতে রে মা জননী। বাপের মনে আছেই জানা আয়া আজ বাদে কালি তো কাশেম রে আইসা আর তো ভাত সাবে রে মা জননী। খানা দিল উদরে ভরে কুপির মধ্যে আগুন লইয়া রে
কাশেম যাইয়া শুইল সেই কুইরা গো অরে রে মা জননী তু কি জানে তুকের জ্বালারে ভাই রে শুকিয়ে কি জানে গরিবের সাথে ধনী কয় না কথা রে গরিব কিছু চাবে বলি ইয়ারে মা জননী কাশেম আলী কুপিতে আগুন লইয়া সে ভাঙ্গা কুড়ে করে সারা শরীরে ধুলা ময়লা এবং কি পরনে নোংরা একটা প্যান্টটা ঝুল্লা ঝুল্লা হয়ে গেছে কিন্তু সৎমার বই বাবার কাছে কোনোদিন কিনা দেওয়ার বলতে সাহস পাইনি কারণ হয়তো বললে আমার সৎমা আমার বাবাকে হয়তো বাবার উপর রাগ করে বাবার সাথে ভালোভাবে কথাবার্তা বলবে না তাই কাশেম দিনে দিনে শুকিয়ে গেছে কারণ হাফ খানা দেয় মাথায় তৈল নাই যখন রাত 12টা 12:30 বাজছে বিবি আর ঘুম আসে নাই ডানাসরা যদি ঘুম আসে নাই এটা চিন্তা রয়েছে বিবিটাই না উঠে গেছে স্বামী গো এখন ওঠো এখন গ্রামবাসী সবাই ঘুমাই পড়ছে এখন আমাদের সময় যায় রশিটা বাহির করলো স্বামীর হাতে দিয়ে টাইনা নিয়ে রওনা হইল ওই কুড়ে ঘরে সোলার ভাঙ্গা একটি দরজা ওই দুষ্ট নারী হাত দিয়ে গুছালো কুপির মধ্যে আগুন লাগিয়ে দেখে কাশেম শীত হয়ে শুয়ে আছে কত তুলা বালু লইয়া বাবা থাকতেই কাশেম আলী রে গেছে একটা পাগলের মতো ওই আরে মা জননী বাবা দেখলো সাইয়া উত্তর বরে খাইছে বলে রে ওই দিন সকালে পড়ছে ঘুমা আইয়া রে মা জননী ধীরে ধীরে সৎ মারসিটা হাতে লইল কাশেমের মাথায় উষা করে গো রশিটা গলাতেই পরা আইলো রে মা জননী টান লাগিয়া কাশে বালি রে চেতন হইয়াই গেল তুই হাত দিয়া রশিটা কাশেমি গো খিসা তোরে দিলাইয়া রাখি ইলো রে মা জননী মামা বলে ডাকতে রে লাগলো সেদিন সতার দিকে চাইয়া আপন না হইলে রশি কি দিতে গো আমার গলেতে পড়া আইয়া রে মা জননী ধরি তোমার পায় এতিম বলিয়া তুমি গো মা জননী
মাফ করো আমার আয়ো রে মা জননী। দাঁড়াইয়া রইলা রে বাবা তুমি, দেখো একটু সায়া আইসইতে তোমার কাছে আলি রে বাবা যায় জন্মের বিদায় এলো ওই আরে মা জননী। জন্মের মতো একবার বাবা গো দেওয়া মাই সারাইয়া আয়া, জন্মের মতো চলে যাব রে আমি এই তাইরাপুর সারি ইয়ারে মা জননী। আমার জীবনটা থাকবে বাসিয়া আয়া, কোনদিন ফিরে আসিব না গো দেশ বিদেশ আমি খাবো ভিক্ষা করি ইয়ারে মা জননী। কাশেম আলীর লাইগা গো বাবা একদিন কাঁদবা রাস্তায় রাস্তায় বইয়া আয়া, সেই দিন তোমার কাশেম আলীক গো বাবা আর পাইবা না ফিরি ইয়ারে মা জননী। উবার মতো হইল রে দানে সেই দিন বিবি রূপে পাগল হইয়া আস্তে আস্তে দুষ্ট নারী গো রশিটা ফেলিল রাগা আইয়া রে বরাবরে করিয়া আকাশ দাপড়াইতে লাগিল ও কিছুক্ষণ পরে কাশেম রে দেখো জিপাই কামড়ি দিল রে মা জননী। কিছুক্ষণ পরে কাশেম রে নিটালে রইল শুইয়া দেহ হইতে পড়ার পাখি রে কাশেমের গেল যে উড়ি ইয়ারে মা জননী। হাতে পায়ে তো রে দুইজনে তার বাহিরে দেই নিয়া আয়া, ঘরের পিছে গাছের মধ্যে গো কাশেমকে রাখিল ঝুলা আইয়া রে মা জননী। সকাল বেলায় কান্দারে উঠলো তারা দুইজনে মিলিয়া আয়া, তোমরা সবাই দেখি ইয়া যাও রে আমগো কাশেমি মরছে ফাঁসি দি ইয়া রে। এই ক্যাসেটের জন্য
যোগাযোগ করুন আলোকসজ্জা, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। থানা হতে সংবাদ পাইয়া তখন সিপাহী আসিল, ও সিপাহীরা চকিদার দিহিয়া গো কাশেমের মৃতদেহ নামা আইল রে মাজননী। সিপাহী কয়ে ভাবিয়া আয়া এতই উষায় বালক শিশু গো বলেন উঠলো কেমন করি ইয়ারে মাজননী। কেহ কেহ গ্রামের লোকে ভাই গো দিল ইশারা করে, হয়তো দুইজনে মিলা গো কাশেমকে টেনে মারছে তা আরে রে মাজননী। বিবির রূপ দেখি আসি পাহি গণের সন্দেহ গেল বড় হইয়া, থানাতে লইয়া গেল রে দুইজনকে গ্রেপ্তার করি ইয়ারে মাজননী। দানে শালিকের রীতি মতো সেই দিন মারপিট করিল, ও মারপিট খাইয়া শেষে গো দানে শালি সবই শিকার হইল রে মাজননী। পনেরো বছর করিয়া তাদের সাজা গেল বাই হইয়া, জেলের মধ্যে তাদেরকে নিয়া গো যখন দিলেন ঢুকাই ইয়ারে মাজননী। এই বব সংসারে মায়ের মতো হয়ে তো আপন গো ববে আর কেবা হইতে পা আরে রে মাজননী। পনেরো বছর করিয়া যদি তাদের সাজা গেল হইয়া আয়া, টানে চালি হইল পাগল রে সেই দিন জেলখানাতেই যা আইয়া রে মাজননী। আমার বাবা গেছে কইয়া আয়া, তোমার একদিন কানতেই হবে রে বাবা, কাশেম কাশেম কো ওইয়া রে মাজননী। বিবির রূপে কি লাভ হইল রে আমার বাবাকে হারাইয়া, জমি জমাই এখন পরেই খাবে রে রইলাম আমি জেলখানায় পড়ি ইয়ারে মাজননী।
বাবাকে যদি দিতাম সারাইয়া আয়া ভিক্ষা করেও যদি খাইতো রে তবু বাবার জীবন থাকতো বাসি ইয়ারে মা জননী এই ভব সংসারে মায়ের মতো এত আপন গো ববে কয়জন হতেই পারে রে মা জননী জেলখানাতে পাগল রে হইয়া দানে বলে ঘুরে ঘুরে আগের ঘরের সন্তান রাইকা গো যাহার বিবি গেছে ওরে রে মা জননী এই ভব সংসারে মায়ের মতো হয়ে তো আপন গো কবে আর কয়জন হতেই পারে রে মা জননী বিবির যুক্তি লইয়া কে হই সন্তান তো মাইর না আয়া এই জগতে নারীর রূপে গো তোমরা কেউ পাগল হইও ও নারে মা জননী এই ভব সংসারে মায়ের মতো এত আপন গো ববে আর কে হইতে পারে রে মা জননী জেলখানায় পানে শালিকে ভাই যখনই যায় লইয়া আয়া মানুষকে সেই সাবধান করে গো দানেশ তার পুত্রের কথা কো হইয়া রে মা জননী এইদিকে দানেজের সম্প্রীতি তাইরা পুরইল পরিয়া দানেজের সব আশা ভরসা গো জগতে সবই গেল পুরা আইয়া রে মা জননী এই ভব সংসারে মায়ের মতো এত আপন গো ববে আর কে হইতে পারে রে আর কত বলবো গো আমি দুঃখে হৃদয় যায় সিরিয়া আয়া আমি ভবে সেই কাশেমের মতো গো বাপ মায় আমার গিয়া সেই মরি ইয়া রে মা জননী আমি বাউল ময়ে যায়ালি
বাউলের গানে গাই মনের মধ্যে দুঃখ রাইখা গো সমাজে হাসি মুখি দেখা আইও রে মা জননী এই বব সঙ্গে সারে মা জননীর মতো আপন গো ববে আর কে হইতে পারে রে মা জননী